গতকাল রাকসুর ঘটনা নিয়ে কাল রাত থেকেই এবং আজ পর্যন্ত যে প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে ফেসবুকের জেনারেশনের কাছ থেকে, ফেসবুক জেনারেশনের কাছ থেকে বা নেটিজেনদের কাছ থেকে, তাতে তাদের একটি ভাষ্য খুব সুস্পষ্ট হয়ে গেছে। সেটি হচ্ছে যে রাকসু নির্বাচনের আগেই হেরে গেছে ছাত্র শিবির। ব্যাপারটা আপাত দৃষ্টিতে সেরকমই মনে হয়েছে। এমনকি অনেকে শিবিরের সুশীলতাকে, ভদ্রতাকে অশ্রাব্য ভাষা গালাগালও করেছেন যে এত সুশীলগিরি করলে রাজনীতি করার দরকার নেই। রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়, রাজনীতির দৃষ্টিতেই দেখতে হয়। সুশীলগিরি সবখানে চলে না। ছাত্রদল তাদের ষড়যন্ত্রে সফল হয়েছে, তাদের আন্দোলনে সফল হয়েছে। শেষ পর্যন্ত তারা তাদের সেই সাফল্য উদযাপন করেছে বিজয় মিছিলের মাধ্যমে। অতএব আদার হ্যান্ডস ছাত্র শিবির পরাজিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অনেকক্ষণ পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে, ময়দানে টিকে থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদল যেটা চেয়েছে সেটাই হয়েছে। নির্বাচন 25 তারিখ থেকে 16 তারিখে পেছানো হয়েছে। অজুহাত ছিল যে ছাত্ররা বাড়ি চলে গেছে, তারা কিভাবে ভোট দিবে। তো যে ছাত্র তার নিজের ভোটের অধিকার নিজে রক্ষা করতে জানে না, তার ভোটের অধিকার রক্ষা করার দায়িত্ব পড়ে গেল প্রশাসনের, নির্বাচন কমিশনের। ছাত্র শিবির কতটা পরাজিত হয়েছে, হেরেছে, সেইটা জিজ্ঞেস করার আগে, বিশ্লেষণের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীনতা, সামর্থ্যহীনতা, নতজানু নীতির একটু বিশ্লেষণ করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বানচাল করার জন্য এমন কোনো চেষ্টা নাই যেটা মাদার অর্গানাইজেশন বিএনপি করে নাই। এমনকি উত্তরপাড়ার অফিসারদেরকে দিয়েও চেষ্টা করা হয়েছে, কিন্তু সম্ভব হয়নি। এর মূল কারণ একজন নীতিবান এবং ন্যায়ের পক্ষে অটল হয়ে টিকে থাকা ভাইস চ্যান্সেলরের কারণে। শেষ পর্যন্ত ভাইস চ্যান্সেলরকে এমন সব অপমান সহ্য করতে হয়েছে ছাত্রদলের গণেশ বা অন্য ছাত্র নেতাদের কাছে, যেটা রীতিমতো অসহনীয় এবং মানে ঐতিহাসিক বলবো না, এটাকে আসলে নোংরা ভাষা বলা উচিত, আমার সেই ভাষাটা বলতে ইচ্ছে করতেছে না। এরকম কুলাঙ্গার টাইপের কাজ কোনো ছাত্র করতে পারে, এটা আসলে ভাবা যায় না। যাই হোক, তারপরও সেটা সে সহ্য করেছে। এরপর এই নির্বাচনকে যারা সফল করার জন্য প্রচণ্ড রকম চেষ্টা করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন মোনামি ম্যাডাম। তাকেও ছাত্রদল ভীষণভাবে অপমানিত করেছে, অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে কথা বলেছে। এর পরপর জাকসুতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চেষ্টাটা করেছে তার 10 গুণ বেশি চেষ্টা করেছে নির্বাচনকে বানচাল করতে। লন্ডনের প্রেসক্রিপশনে লন্ডনের সঙ্গে মিটিং করে, স্পষ্ট মিটিংয়ের ছবি ভিডিও সব পাওয়া গেছে। বিএনপি শিক্ষকদের পদত্যাগের মাধ্যমে, নির্বাচন কমিশন থেকে পদত্যাগের মাধ্যমে নানাভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেখানে একটি শক্ত প্রশাসন, মেরুদণ্ড আছে এরকম একটি প্রশাসন থাকায় জাকসু নির্বাচন শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু ব্যতিক্রম হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে একটু ভিন্ন টাইপের একটা ইস্যু তুলে আনা হলো। প্রথমে তো 2 দফা ডেট পরিবর্তন করা হলো, ফর্ম তোলার দিন তালা মারা হলো, টেবিল ভাঙচুর করা হলো। কোনো কিছুর ব্যাপারেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, নির্বাচন কমিশনও কোনো ধরনের ঘোষণাও দেয় নাই, কোনো ব্যবস্থাও নেয় নাই, কোনো হুঁশিয়ারি পর্যন্ত দেয় নাই। এমনকি যখন তালা মারলো, সময় চলে যাচ্ছে, ছাত্ররা মনোনয়ন ফর্ম নিতে পারছে না, তখনও প্রশাসন এসে তালা খুলে দেয়নি। তো আদৌ কি প্রশাসন এতটাই দুর্বল, নাকি আসলে কোনো একটি দলের ছাত্র সংগঠনের কাছে তারা নতজানু হয়েছিল? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর। অবশেষে শিক্ষার্থীরা নিজেই নিজের আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। যেখানে প্রশাসন হাত গুটিয়ে বসে থাকে, সেখানে ছাত্রদের তো আর কিছু করার নেই। ছাত্ররা হাত গুটিয়ে থাকলে আজও শেখ হাসিনার প্রশাসনই থাকতো ক্ষমতায়, শেখ হাসিনাই ক্ষমতায় থাকতো। অতএব
এখন থেকে নিজেদের অধিকার ছাত্রদের নিজেদেরই আদায় করে নিতে হবে, এটা ছাত্ররা বুঝে গেছে। মুরব্বী সংগঠন বা প্যারেন্টিং অর্গানাইজেশন যারা আছেন কেউ কিছু করে দিবে না, তাদেরটা তাদেরকে আদায় করে নিতে হবে। তো এরপরে আমরা একের পর এক দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা অপ্রীতিকর ঘটনা ঘটানো হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনের বা নির্বাচন কমিশনের কোনো ধরনের কোনো বক্তব্য নেই, ব্যবস্থাও নেই। সর্বশেষ তারা যেটা করলো সেটা হচ্ছে প্রশাসন বরং তাদেরকে একটা সুযোগ করে দিল। আমরা দেখলাম যে তারা পোষ্য কোটাটাকে একটা ইস্যু বানালো, বানিয়ে যাই কিছু হোক একটা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা হয়েছে সেখানে। ছাত্ররা একটা উচ্ছৃঙ্খল কয়েকজন ছাত্র প্রভিসির গায়ে হাত তুললেন, অন্যান্য শিক্ষকদের লাঞ্ছিত করলেন। অর্থাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি করা হলো যাতে নির্বাচন বানচালটা সহজ হয়। ছাত্র শিবির প্রথম থেকেই বলে আসছিল এবং সাধারণ শিক্ষার্থীরা স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তারাও বলে আসছিল যে এগুলো সবই আসলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র। কিন্তু আমরা দেখলাম প্রশাসন হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে ঘোষণা দিয়েছে নির্বাচন 25 তারিখেই হবে, এবং যারা যে প্রশাসন বা শিক্ষক কর্মকর্তারা পোষ্য কোটা তুলে দেওয়ার জন্য স্থগিত করার কারণে প্রতিবাদ জানিয়েছিল, তারা তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি তারা নির্বাচনকে আওতামুক্ত রাখছে। কিন্তু আমরা বাস্তবে দেখলাম নির্বাচনকে আসলে তারা আওতামুক্ত রাখেনি, তারা আসলে নির্বাচনের কোনো ধরনের কাজে সহযোগিতা করতে আসেনি। প্রধান নির্বাচন কমিশনার যখন সবাইকে নিয়ে মিটিং করতে চেষ্টা করলেন, তারা কেউ সেই মিটিংয়ে কিছু অল্প সংখ্যক কয়েকজন ছাড়া অধিকাংশই সেখানে উপস্থিত ছিলেন না। প্রয়োজন ছিল ঠিক সেই মুহূর্তে নতুন রিক্রুটিংয়ের মাধ্যমে নতুনদেরকে দিয়ে এই নির্বাচন যে কোনোভাবে সফল করা, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থাৎ ভাইস চ্যান্সেলরের উচিত ছিল যে অন্তত তাদের কাছ থেকে আন্দোলনের জন্য 1 মাস সময় চেয়ে নিয়ে বা 15 দিনের সময় চেয়ে নিয়ে বা নির্বাচনের পর বিষয়টি সুরাহা করা হবে এই আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহার বা কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের আবেদন জানানো বা নেগোসিয়েশনে যাওয়া। কিন্তু এইটা প্রশাসন করেনি, ভাইস চ্যান্সেলর এটা করেননি, বরং তারা বলেছেন তারা তাদের আন্দোলন চালিয়ে যাক, সেটা তাদের অধিকার। কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দিলেন আর ছাত্রদের নির্বাচনটা বন্ধ করে দিলেন। 35 বছর পর যে ছাত্ররা একটা নির্বাচনের জন্য মুখিয়েছিল সেই নির্বাচনটা তারা স্থগিত করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এতে কি শিবিরের ক্ষতি হলো? শিবিরের যা ক্ষতি হবার তা হয়েছে, সে প্রসঙ্গে আমরা পরে আসি। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে যাদের আসলে কোনো বড় ধরনের অর্গানাইজেশন নেই, ছাত্ররাই বা ছাত্রীরাই ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল তাদের জন্য। কারণ তাদের একটা লিমিট বাজেট আছে, তাদের ক্লাস বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে তারা এই নির্বাচনের জন্য একটা হিউজ টাইম দিয়েছে, একটা ভাইব্রেশন তৈরি করেছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গেছে, পরিশ্রম করেছে, সব কিছুই তাদের আজ বিফলে গেল শুধুমাত্র নির্বাচনটা পেছানোর ফলে। কিন্তু ছাত্রদল ভাবছে যে ছাত্র শিবিরকে আটকে দিলাম, নির্বাচন হলো না, এতে তারা খুব বড় ধরনের বিজয় মিছিল করেছে। সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নির্বাচন বানচাল করে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে ছাত্রদল যদি মনে করে তাদের বিজয় অর্জিত হয়েছে, তাহলে তাদের অবশ্যই বিজয় অর্জিত হয়েছে। তারা এখানে আওয়ামী লীগের মধ্যে হিন্দু কার্ড খেললো। পূজা আছে, পূজা তো আগেও ছিল, পূজার ডেট তো আর সেদিন পরে নাই, যখন ডেট দেওয়া হয়েছে তার আগেই তো পূজার ডেট ছিল, 25 তারিখের পরে পূজার ছুটি শুরু হচ্ছে, সেভাবেই ডেটটা দেওয়া হয়েছে। সো এই যে হিন্দু কার্ড খেলা, আওয়ামী লীগ এই হিন্দু কার্ড খেলে বহুদিন ক্ষমতায় ছিল, আর ছাত্রদল মনে করেছে হিন্দু কার্ড খেলে তারা ক্ষমতায় আসবে, রাকসুতে নির্বাচিত হবে, এটা সম্ভব না। সরকার ক্ষমতায় ছাড়া, দলীয় সরকার ক্ষমতায় আসা ছাড়া যখন যেভাবে নির্বাচন হোক সেখানে শিবিরের প্যানেল বিজয়ী হবে, কারণ তাদের রিজার্ভ ভোট আছে। এই ভোট যখন ইচ্ছা তারা তাদের ভোটের বাক্সে ফেলতে পারবে। সো ছাত্রদল যেটা ভেবে বিজয় উদযাপন করেছে এবং যে কারণে তারা এই ষড়যন্ত্র করেছে, তাদের সেই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। আর যদি কোনোভাবে তারা এই ষড়যন্ত্রে সফল হয়, তাহলে এর ইফেক্ট গিয়ে পড়বে হচ্ছে জাতীয় নির্বাচনে। কিভাবে ষড়যন্ত্র করতে হয়, কিভাবে নির্বাচন বানচাল করতে হয়, এটা রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে জাতীয় নির্বাচনে। এখন আমাদের দেখার বিষয় 16 তারিখ আদৌ রাষ্ট্র নির্বাচন হয় কিনা। অধিকাংশেরই
আশঙ্কা 16 তারিখ রাষ্ট্র নির্বাচন হবে না। সেদিন ছাত্রদল নতুন অজুহাত একটা বের করবে, অথবা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যাতে নির্বাচন সেদিনও না হয়। এরপর তো নির্বাচনের টাইম, জাতীয় নির্বাচনের সময় চলে আসবে। কিন্তু মনে রাখতে হবে, এর প্রত্যেকটা রেজাল্ট ছাত্ররা জাতীয় নির্বাচনে সমহারে বুঝিয়ে দেবে।